জাজ মাল্টিমিডিয়ার ইতিহাসে অনেকে এটাকে এক্সপেরিমেন্টাল বলছেন। শেষ দৃশ্যের আগ পর্যন্ত আসলে গল্পটা শেষ হয় না। আমার লাইফে মনে হয় না যে প্ল্যান করে আমার কিছু হয়। হ্যাঁ, আমার খুব ইচ্ছা যে আমি নিজে নিজে পালাই বিয়ে করব। ও তো পুরোটাই বিরক্তিকর। আর ধারণাটা হচ্ছে যে এই সিনেমাতে একটা দৃশ্য আছে যে দৃশ্যের এটা বলতে পারছি যে দৃশ্যে যেভাবে একটা ঘটনার কারণে ওরা আমার খুব পাশাপাশি হাঁটতে হচ্ছে। কি কারণে ওটা বলিস তো শর্টগুলো তো কাট কাট করে নেয়। একবার একটা টেক নেওয়ার পরে সিনেমা যেহেতু বেশ একটা সুন্দর পাওয়া যায়, কিন্তু যে কারণে পাশাপাশি থাকতে বাধ্য হচ্ছিল আমরা, সেটা চাইলেই আমরা হয়তো রিল্যাক্স করে থাকতে পারবো, কিন্তু ও সেটা করছিল না। ও সেভাবেই রেখেছিল। কারণ ঝগড়া করবো যদি ঝগড়া করাটা মনে হয় কোনো কারণ না, ঝগড়া পুরো বিষয়টা তো এক্সপ্লেন করবে না। আমার আসলে ওর সাথে ঝগড়া করতে, মারামারি করতে ভালোই লাগে। এটা শুধু পটু মুভি থেকে যে স্টার্ট হচ্ছে ব্যাপারটা, এরকম অনেক আগে থেকে। হ্যাঁ, উই আর ফ্রেন্ডস সিন্স লং। না, প্রশ্ন কি আসে না। আমি তো মাঝে মাঝে বলি যে আমি খুব খুশি হইতাম যদি একটু গার্লফ্রেন্ড ম্যাটেরিয়াল দিত। তাহলে ও বয়ফ্রেন্ড ম্যাটেরিয়াল, ও ফ্রেন্ড ম্যাটেরিয়াল। আচ্ছা, অন্যদের জন্য হয়তো, অন্যদের জন্য সেম। হ্যাঁ, মানে ও চরম রকম বিরক্তিকর শুরু করতো। মানে লাইক আমার পাশে একটা মেয়ে আছে এত সুন্দর, তো ওইটা যখনই ফিল করতে যাই লাইক ওর দিকে তাকা আমার একটুখানি কথা বলে ভাবছে আর হয় না। সো একটা বিরক্তিকর অসহ্য রকম সুখ, একটা সুখ এই কারণে যে এরকম একটা বন্ধুত্ব লাইফে আছে। আচ্ছা, যাই অনেক কথা বলা যায়, ইচ্ছা মতো কথা বলা যায়, কিন্তু আমার মনে হয় আমি কখনোই রেসপেক্ট করি না। আপনার কি মনে হয়? তোর কি মনে হয়? ও তো পুরোটাই বিরক্তিকর, কিন্তু অনেক ভালো মানুষ, ভালো ফ্রেন্ড, সবকিছু মিলে অনেক ভালো। আচ্ছা, চরিত্রটা বলতেছি না, বাট একটু গ্রামের শহরের মেয়ে দুইটা মিক্স আর কি। আপনাকে দেখে মনে হয় না আপনি গ্রামের মেয়ে। এইটাই তো দেখতে যাইতে হবে। ইভানকে দেখে মনে হয় যে একদম গ্রামের একটা সহজ সরল ছেলে, লুঙ্গি পরে হাঁটছে, সাতটা দোকানে বসে পিস্তলে চা খাচ্ছে, মনে হয় যে গ্রামের একটা একদম সহজ ছিল। আমরা এখন শুনতে চাই পটু সিনেমাটা আসলে কেন দর্শক দেখবে হলে, এবং যারা দর্শক রয়েছে তারা আপনাদেরকে দুজনকে কেনই বা টিকিট কেটে আসলে হলে দেখবে, এর মূল রহস্যটা কি? এখন তো বলো রহস্য দেখতে হলে সিনেমা দেখতে হবে, ব্যাপারটা অ্যান্সারটা একটু ভিন্নভাবে দেন যাতে অডিয়েন্স যারা রয়েছে। এইটা আমি প্রথম কথা হচ্ছে যে দর্শক ওকে বা আমাকে টিকিট কেটে দেখবে, বিষয়টা এরকম না। টিকিট কাটলে তারা আমাদের কি দেখবে, বিষয়টা এরকম। দর্শক তারা একটা নতুন গল্প দেখবে, নতুন সিনেমা দেখবে। আমরা যে ধরনের সিনেমা দেখতে অভ্যস্ত, গত 2-3 বছর ধরে কিন্তু সিনেমা একটু চেঞ্জ হয়েছে। গল্প নির্ভর সিনেমা, আয়নাবাজির কথা বলতে পারি, হাওয়ার কথা বলতে পারি, ইভেন আমরা অনেক ধরনের গল্প দেখছি। তো আমাদের সব ধরনের গল্পই কিন্তু দরকার আছে। তো তেমনি ভাবে আমি এটাও বলতে পারি যে জাজ মাল্টিমিডিয়ার ইতিহাসে অনেকে এটাকে এক্সপেরিমেন্টাল বলছেন। আমরা এক্সপেরিমেন্টাল বলি না, মানে এক্সপেরিমেন্ট করছেন, একটা গল্পই তো, গল্প নিয়ে এক্সপেরিমেন্টাল গল্প। কিন্তু জাজ মাল্টিমিডিয়া যে ধরনের ছবি করেন, যে স্কেলের ছবি করেন, এবার একটা ওখান থেকে বেরিয়ে একটা গল্প নির্ভর ছবি, তো সেই ছবিটা পরিচালনা করেছেন আহমেদ কুমার। ছবিটার নাম পটু, ঈদের মুক্তি। অন্যান্য সব ছবি দর্শক দেখবেন, দেখতে দেখতে এই যে আমি বললাম যে এটা একেবারেই একটা গল্পের ছবি, একটা দুর্গম অঞ্চল, সেই অঞ্চলে হাসি, কান্না, রহস্য এবং সাসপেন্স, থ্রিলারে ভরা, এবং শেষ পর্যন্ত গিয়ে এটা শেষ দৃশ্যের আগ পর্যন্ত আসলে গল্পটা শেষ হয় না। এই গল্পটা দেখতে যাবে, যেহেতু এখনো আমি মিডিয়াতে কিছু কাজ করবো, সিনেমায় নতুন, ও একেবারেই নতুন। আমি বলবো না যে আমাদের একটা হিউজ ফ্যান আছে বা আমাদের জন্যই মানুষ সিনেমাটা দেখবে, তা না। এই সিনেমায় একদম চমৎকার অভিনয় শিল্পী আছে, যারা কেউ আছেন যারা কখনো অভিনয়ই করেননি। একটা বড় পোর্ট্রেট আছে, মানে এটা ক্যানভাসটা, এটা ফ্রেমিং গুলো আমার কাছে মনে হয় দর্শক, রুচিশীল দর্শক পছন্দ করবে। এবং একই সাথে এটার যে কালার, মিউজিক এবং হলে বসে সিনেমা দেখার যে উদ্দেশ্য, আমি এন্টারটেইন হব, সেই পুরো প্যাকেজটা পড়তে আছে। আমি একটা মজা করে বলি, বেশ কয়েক জায়গায় বলছি যে ঈদে যদি শাকিব ভাইয়ের সিনেমা গরুর মাংস হয়, রাজদের সিনেমা যদি পোলাও হয়, এই সিনেমাটা ডেজার্ট। তো আমরা তো ঈদে অনেক ধরনের খাবার খাই বা অনেক ধরনের টেস্ট আমরা পেতে চাই।
তেমনি ওই সিনেমাগুলোর পাশাপাশি একটা ডিফারেন্ট টেস্ট পাওয়ার জন্য কটু দেখবেন। আপনার সেম কথা শুনছি। আমার আনসারটাও সেম, আসলে বললে ঘুরে পেঁচাই একই কথাই আসবে, তো বেশি কথা না বলাই আমার মনে হয়। আপনার তো দিস ইজ ফার্স্ট টাইম ডুইং মুভি, এরকম সিনেমার কাজ করার অভিজ্ঞতা নেই, আপনার কাছে কেমন লেগেছে আসলে সবকিছু নিয়ে? এর দর্শক যদি আপনি সিনেমা হলে যদি পটু দেখে চান, আপনি আসলে কি দেখে আসলে করতে পারেন? আসলে শুধু আমার জন্য তো আর পটু দেখতে যাওয়া উচিত না, আমি বলবো না যে যান। না আমি আসলে বলছি যে এজ এ মানে দর্শক হিসাবে আপনি পটু সিনেমাটা কেন দেখতে যাবেন? আপনি তো এই চরিত্রে কাজ করেছেন, অভিনয় করেছেন, পুরো গল্পটা জানেন না, তারপরে দর্শক হিসাবে আপনি কেন পটু দেখতে যাবেন? দর্শক হিসেবে এই জন্যই যাবো যেহেতু সবাই বলতেছে, আমি অ্যাজ এ দর্শক হিসেবে আমার কথাটা বলতেছি যে আমি যদি দর্শক হতাম তাহলে আমি অবশ্যই এই যে কথাটা আসতেছে না যে একটু ভিন্ন ধর্মী মুভিটার মধ্যে, আমার মনে হয় কিউরিয়াসিটিটা আমার ওইখানেই জাগতো যে ওইটা প্রত্যেকটা সিনেমার প্রত্যেকটা ডিরেক্টর এবং প্রত্যেকটা প্রডিউসার এবং প্রত্যেকটা পরিবেশন যারা করে তারা সবাই বলে আমার গল্পটা ভিন্ন ধর্মী একটা গল্প। মেবি হ্যাঁ, এক কথা বলতে গেলে যে আমি তো একটু আগে বললামই যে এটা ট্রেলার দেখে মানুষের এক ধরনের আক্রমণ দেখলাম না, মানুষ যারা সিনেমা দেখেন রেগুলার তারা অনেকেই প্রশংসা করেছেন, বেশিরভাগই কিন্তু প্রশংসা করেছে, যেটা আমরা অনেক বাংলাদেশের বিখ্যাত মুখ যারা তাদের সোশ্যাল মিডিয়ায় তো শেয়ার করেছে, তো একটা আগ্রহ তো জন্ম নিয়েছে মানুষের। ওই কারণে আমি দর্শক হলে এই কারণেই যেতাম, ট্রেলারটা আমাকে খুব আকৃষ্ট এবং একটু ফ্রেশ একটা এন্টারটেইনমেন্ট পেতে যেতাম, যে কোনো পরিচিত মুখ নাই, আমি যাকে দেখবো সেই ভিডিওটা চলবে। পটু সিনেমাতে আপনার দুজন আর্টিস্ট যারা রয়েছেন তাদের ওইখানে যারা কাজ করেছেন আপনাদেরকে যখন অডিশন দিতে করতেছেন সেই গল্পটা দেখে কি বলা হয়েছিল না? যে অনেকবার বলেছি, অনেকবার বলেছেন না? কঠিন তো অবশ্যই, কারণ আসলে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসাটা আমি মনে করি এতটা ইজি না, বাট কখন কার ভাগ্য স্বপ্ন সবকিছু মিলায় যদি ভাগ্যে লেখা থাকে অবশ্যই হয়তো বা সহজ তার জন্য। আর অন্য মানুষের জন্য আমি জানি না কতটুকু, আমার জন্য তো কঠিন ছিল, এতটাও সহজ ছিল না। আমার ক্ষেত্রেও তাই, আমি তো অনেকগুলো কাজ করতাম নিজেও জানি, সেখান থেকে আমি কিন্তু একেবারে যে সিনেমা এবং পটু বা জাজমিন জিমিকের সিনেমা এরকমটা তো ঘনঘরেও ভাবি নেই। তো সেখান থেকে অডিশনের কল আসা, একটা দীর্ঘ সময় অডিশন দেওয়া, অডিশন বলতে স্ক্রিন টেস্ট, তারপরে ওই লোকেশনে যাওয়া, অনেক কিছু ছেড়ে দেয়া সিনেমাটার সাথে থাকার জন্য। সবচেয়ে চ্যালেঞ্জ ছিল আমার জন্য আমার লুক টেস্ট, কারণ যেহেতু আমি ছোট পর্দায় নিয়মিত কাজ করতাম, রেডিওতে কাজ করতাম এবং প্রচুর মানুষ আমার ওই অঙ্গনের মানুষ আমাকে জানে আছে, সবার কাছে আমার একটা ইমেজ কিন্তু আছে, ইভান মানে দেখতে ইভান মানে এই ইমেজটা। ডিরেক্টরের স্পেশালি চাওয়া ছিল, পুরো টিমের চাওয়া ছিল এবং হাউসের চাওয়া ছিল যে আমরা ওই ইভানকে দেখতে চাই। এরপর শুরু হয় সেই যাত্রা, তখন ভরাট দাঁড়ি, ফাইনালি এসে ওই ক্যারেক্টারের জন্য এই লুকটাতে সবাই আছে। এইটাও খুব চ্যালেঞ্জিং ছিল, সবকিছু ছেড়ে একটা অপরচুনিটিস পেয়েছি, ভালো একটা গল্প পেয়েছি। আমি একজন অভিনেতা, তো অভিনেতা আমি ভালোবাসি, আগে অভিনয় করতাম, অভিনেতা হিসেবে আমি একটা কথা বলতে পারি, আমি এখানে যে চরিত্রটা করেছি এরকম একটা চরিত্র পাওয়া, একটা ক্যারেক্টারে এতগুলো শেড, আমি জানি না দর্শক কিভাবে নিবে বা তারা কিভাবে রেজাল্টটা দিবে বা রেসপন্স করবে। যদি উত্তরে যাই পাস মার্ক পাই আলহামদুলিল্লাহ, আর যদি না পাই তাহলে আমি ব্যর্থ হবো, কিন্তু আমি আশা করি পছন্দ করবো। ওই চরিত্রটা পাওয়ার পরে আমি সিদ্ধান্ত নিই আমার সব কাজগুলোর মধ্যে আমার চ্যালেঞ্জটা ছিল সিনেমা করবো বা সিনেমাতে কন্টিনিউ হয়ে যাবো এই বিষয়টা না। আমার মূল চ্যালেঞ্জ ছিল একটা সাহস করা, সেটা হচ্ছে এর আগে আমি যখনই যে কাজটা করতাম একসাথে 3-4টা কাজ করতাম। রেডিওতে কাজ করলেও টেলিভিশন উপস্থাপনা, টেলিভিশনের উপস্থাপনার পাশাপাশি নাটকের পাশাপাশি একটা চাকরি, কারণ আমি খুব এটা আমাদের ভিতরে সবার ভিতরে থাকে, এক ধরনের ফিয়ার কাজ করে, ভয় কাজ করে, এই বুঝি আমি এটা হারালাম, এই বুঝি আমি এটা পেলাম না। তো যার ফলে আমাদের যে এখন নাগরিক লাইফস্টাইল সেটা মেনটেন করার জন্য একটা ভালো অর্থেরই দরকার হয়। তো সেগুলো মেনটেন করার জন্য আমার কখনোই মনে হয় না যে কোনো একটা কাজই আমি শুরু করি। আমি যদি টেলিভিশন নাটক করলেও কখনোই শুধু নাটকটাই করি না, চাকরির জন্য অনেক সময় শুটিং আমাকে বাদ দিয়ে দিতে হয়েছে, রেডিও করার জন্য আমি অনেক বাইরের স্টেজ শো করতে পারিনি, সবগুলো সমন্বয় করি। যখন আমি সিনেমা এবং কেন্দ্রীয় চরিত্র, নায়কের চরিত্র, চ্যালেঞ্জিং চরিত্র,
জাজ মাল্টিমিডিয়ার ছবি সব পেলাম, তখন বাসায় কথা বললাম যে যেহেতু এখন আমার পার্সোনাল ফ্যামিলি হয় না, মানে এই চান্সে বলে নিয়ে আসছি। তো এই সুযোগটা যখন আমি পেলাম তখন বাসায় কথা বললাম, এবং থ্যাঙ্কস টু মাই প্যারেন্টস যে আমি এবার 1 থেকে 2 বছরের এই ছবিটা নিতে চাই, একটু সাহস করতে চাই, সব বাদ দিয়ে শুধু সিনেমার এই সুযোগ, এই একটা ছবি সুযোগটাকে কাজে লাগাতে চাই। তখন তো জানতাম না ঈদে আসবে বা কবে আসবে, তো তারাও একটু ভেবে বললো আচ্ছা। আমার চ্যালেঞ্জ ছিল যে একটা মানুষ একটা আলহামদুলিল্লাহ একটা ভালো আর্ন করে এবং চতুর্মুখী আর্ন করে, সেইটা একদিনের সিদ্ধান্তে বন্ধ হবে, এবং তুমি পরের মাস থেকে জানো যে এই মাসে তুমি ফর এক্সাম্পল 10 টাকা আর্ন করতে, এই মাসে তোমার 1 টাকা অনেক নেবে, এবং সেই সিদ্ধান্ত তোমার। এবং আমি যদি এখন 2 বছর পিছনে তাকাই, আমার ভয় লাগে না শুধু আমি এটা করতে পারছি। তো এটাই আমার চ্যালেঞ্জ ছিল, সিনেমা করা, সিনেমাতে নায়ক হয়ে যাওয়া, বা এইটা চ্যালেঞ্জ আমি কখনো মনে করিনি। ওই সাহস করাটা, ওই দম নেওয়াটা, ওই সাহসটা আমি আমার ফ্যামিলির সহযোগিতা করতে পারছি। এবার পারফর্ম করছি, হাল ছাড়ছি না, সিনেমা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, ওর উত্তরটা দেওয়ার আগে আমি একটু বলি, অনেকে ভাবতে পারে তার মানে কি জাজ মাল্টিমিডিয়া বা সিনেমা থেকে আমাকে কোনো কিছু দেওয়া হয় নাই, হয়েছে। কিন্তু আমি যদি বললাম যে নিউ কামারদের ক্ষেত্রে সেটা একটা রেশিও থাকে, আর আমি তো এর আগে আলহামদুলিল্লাহ ভালো আর্ন করতাম 4 দিক থেকে, সেটা নিশ্চয়ই কমে গেছে। আমার চ্যালেঞ্জটা যদি বলি, আসলে প্রথমটা আমার জন্য একটু স্মুথ ছিল, বাট পরে যে আর সবার মতোই মোটামুটি চ্যালেঞ্জ ছিল, অডিশন দিতে হয়, লোকেশন দেখতে হয়, তারপরে সব থেকে টাফ ছিল মানে যে পরিবেশে আমরা শুটিংটা করছি ওইখানে আসলে সার্ভাইভ করাটা সব থেকে বেশি চ্যালেঞ্জিং ছিল। যেমন আমরা একদম পর্দার সাথেই আর কি তাঁবু টাঙিয়ে একদম 22 দিন ছিলাম, তো ওখানে কারেন্ট নাই ঠিক মতো, মানে থাকার জায়গা একদম পুরো একটা পাতলা পর্দার ভিতরে থাকতে হচ্ছে, তো এইগুলো আসলে অনেক চ্যালেঞ্জিং। আমার কনফিডেন্ট ছিল যে আমি পারবো, আমি জানি না কতটুকু দিয়েছি বা দিতে পারছি, এখন দর্শক দেখবে, দেখে হয়তোবা বলতে পারবে, হয়তোবা তাদের গল্পের সাথে আমাকে দেখে তাদের মনে হয়েছে যে আমি এই চরিত্রটার জন্য আমি একটু করে হেল্প করতে পারি। ওর একটা ইয়ে ছিল যে ওই যে বাবা বললো না যে লোকেশন যায় সার্ভাইভ করা, যে কোনো একটা মেয়ে আর্টিস্টের জন্য কারণ ভালো ওয়াশরুম নাই, দিন শেষে তো একটা ফিমেল পার্সনের জন্য একটা রিফ্রেশমেন্টের দরকার আছে, তো ঠিক মতো সে ডোর লকেরও ব্যবস্থা নেই, ভালো ওয়াশরুম নেই, হয়তো ঠিক মতো খাওয়াটাও হচ্ছে না, তারপরে আয়না দেখে যে একটা ফেস ওয়াশ নিবে সেই সুযোগও নেই। এইটাই বোধহয় এই চ্যালেঞ্জটা তো এগ্রি হয়েছে যে আমি আসলে এই সিচুয়েশনে নিজেকে অ্যাডজাস্ট করতে পারছি। রিজন হচ্ছে আমি সব মোমেন্টগুলো না এনজয় করি, মানে আমাকে বলে না যেই পাতিলে রাখবো আমি সেই পাতিলেই ফিট হয়ে যাব। আমি মানুষটা হচ্ছে এমন, আমি নিজেকে প্রতিনিয়ত এইভাবে করতে, আমি ওই যে লাইফ হ্যাঁ, যখন আমার ফ্রেন্ড আমাকে একটা ফ্রেন্ড ছিল, আমাকে একদিন একটা কথা বলছিল যে আপনার এমন একটা ফ্রেন্ড যাকে নিয়ে টমের দোকানে বসেও চা খাওয়া যায়, 5 স্টারে বসেও চা খাওয়া যায়। আমার বাবা মা ভাই বোন মানে ফ্যামিলি মানে তো হাজবেন্ড ওয়াইফ এগুলো তো না, না বাচ্চা, ও তো সুযোগে বলে, আর কিন্তু আমি সত্যি সত্যি সিঙ্গেল। আর সামনে কি হবে আমি আসলে প্ল্যান করে কোনো কিছু আগাইতে চাই না, কারণ প্ল্যান করে আমার মনে হয় না কিছু হয়। প্ল্যান করে তো অনেক কিছু, আমার লাইফে মনে হয় না যে প্ল্যান করে আমার কিছু হয়, আমি প্ল্যান করে কখনো আগাই না। ওইটা তো স্বপ্ন ছিল, কখনো পূরণ হবে কি হবে না এটা তো জানতাম না, এরকম স্বপ্ন তো অনেক দেখি না, তো ওইটা একটা প্যাশন ছিল। পরে মডেলিংটা জয়েন করছি, মডেলিং কন্টিনিউ করতে করতে হঠাৎ করে অপরচুনিটি আসলো, এই আর কি। এইভাবেই তো, প্ল্যান তো ছিল না যে এটার পরে এটা করবো, এটার পরে এটা করবো, এটা তো হুট করেই হয়ে গেছে বা চলে এসেছে।